ইতিহাসে এমন কিছু ঘটনা থাকে যা সব যুক্তিকে হার মানায়। আজ আমরা তেমনই এক অবিশ্বাস্য গল্পের গভীরে যাব। এক ১৫ বছর বয়সী কিশোরের গল্প, যিনি একাই একটা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আর এর শুরুটা হয়েছিল তরুণা দুর্গ জয়ের মধ্য দিয়ে। হ্যাঁ, প্রশ্নটা তো এখানেই, তাই না? কোনো বিশাল সেনাবাহিনী নেই, কোনো আধুনিক অস্ত্রশস্ত্রও নেই। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আসুন এই সংখ্যাটা নিয়ে একটু ভাবা যাক। ১৫ ভাবা যায়? এমন একটা বয়স যখন চারপাশে বিজাপুর আর মোঘলদের মতো বিশাল সব শক্তির দাপট, আর তখন এক কিশোর দেখছে এক অসম্ভব স্বপ্ন। ঠিক এই বয়সটাই শিবাজির প্রথম বিজয়কে একটা সাধারণ ঐতিহাসিক ঘটনা থেকে তুলে এক মহাকাব্যে পরিণত করে। তো ছত্রপতি শিবাজির স্বপ্নটা ছিল স্বরাজ্য প্রতিষ্ঠা করা, মানে নিজের শাসন। কিন্তু তার সেনাবাহিনী কারা ছিল জানেন? তারা ছিল একদল বিশ্বস্ত মাওলা, মানে বলতে পারেন সাধারণ পাহাড়ি কৃষক। তাদের ওই অটুট বিশ্বাস আর আনুগত্য, ওটাই ছিল শিবাজির সবচেয়ে বড় শক্তি। এই স্লাইডটা দেখলেই পরিস্থিতির ভয়াবহতাটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, একদিকে মুষ্টিমেয় কিছু কৃষক, আর অন্যদিকে বিজাপুরের বিশাল সালতানাত। প্রথম দেখায় তো মনে হতেই পারে যে এই লড়াই তো শুরু হওয়ার আগেই শেষ। কিন্তু ঠিক এখানেই শিবাজির বুদ্ধির আসল খেলাটা শুরু হয়। আর তাই আসল কথাটা হল, তরুণা দুর্গ জয়টা কিন্তু কোনো সামনাসামনি যুদ্ধ ছিল না, একদমই না। এটা ছিল একটা নিখুঁত মনস্তাত্ত্বিক চাল। শিবাজি খুব ভালো করে বুঝেছিলেন, শক্তি দিয়ে যা জেতা যায় না, সেটা বুদ্ধি দিয়ে ঠিকই জয় করা সম্ভব। আর এই অসাধারণ কৌশলটাকে আমরা খুব সহজে ৩টে ধাপে ভাগ করতে পারি। প্রথমত, নজরদারি। শিবাজি ঠিকই খবর পেয়েছিলেন যে দুর্গের নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল। দ্বিতীয়ত, ছদ্মবেশ। তিনি আর তার সঙ্গীরা পাহাড়ি পথে এমনভাবে মিশে গিয়েছিলেন যে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। আর সবশেষে গতি, মানে তারা এতটাই দ্রুত দুর্গে ঢুকে পড়েছিলেন যে প্রহরীরা কিছু বুঝে ওঠার আগেই পুরো খেলা শেষ। আর এটাই ছিল সবচেয়ে অবাক করা ব্যাপার। শিবাজির লক্ষ্য কিন্তু প্রহরীদের মারা বা লড়াই করা ছিল না, বরং তাদের আনুগত্য জয় করা ছিল। মানে তিনি কাউকেই আক্রমণ করলেন না, শুধু নিজের ব্যক্তিত্বের জোরে তাদের মন জয় করে দুর্গের ভেতরে ঢুকে গেলেন। এটা একটা মাস্টার স্ট্রোক ছিল, তাই না? এখন প্রশ্ন আসতেই পারে যে এত দুর্গ থাকতে শিবাজি কেন তরুণাকেই প্রথম টার্গেট করলেন? এর পেছনেও ছিল তার অসাধারণ দূরদৃষ্টি আর স্বরাজ্যের এক নিখুঁত পরিকল্পনা। দেখুন, তরুণা ছিল পুনের কাছে প্রায় ৪,৫০০ ফুট উঁচু, মানে ওই এলাকার সবচেয়ে উঁচু দুর্গ। ওখান থেকে আশেপাশের বিশাল এলাকা নজরে রাখা যেত। আর এটা প্রাকৃতিকভাবেই এতটাই সুরক্ষিত ছিল যে একে হারানো প্রায় অসম্ভব। আর বিজয়ের পর তিনি এর নাম দিলেন প্রচণ্ডগড়, মানে দ্য মাইটি ফোর্ট। নামটা শুনলেই বোঝা যায় তার আত্মবিশ্বাস কতটা বেড়ে গিয়েছিল। তরুণা দুর্গ জয়ের পর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। দুর্গ মেরামতের সময় শিবাজি মাটির নিচে খুঁজে পেলেন স্বর্ণমুদ্রা ভর্তি কলস। আর ঠিক এখানেই একজন সাধারণ মানুষ আর একজন মহান নেতার মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, একবার ভাবুন তো, একজন টিনেজার যদি হঠাৎ করে এত সোনাদানা পেয়ে যায়, সে কি করবে? বেশিরভাগই হয়তো নিজের সকাল্লাদের পেছনেই সব উড়িয়ে দেবে। কিন্তু শিবাজি, তিনি তা করেননি। এই স্লাইডটা সেই মুহূর্তের সিদ্ধান্তটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। একদিকে ছিল ব্যক্তিগত আরাম, বিলাসিতা, মানে সহজ রাস্তাটা, আর অন্যদিকে ছিল নিজের স্বপ্নের পিছনে সেই সম্পদটা আবার বিনিয়োগ করার কঠিন পথ। শিবাজি কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। ওই গুপ্তধন দিয়ে তিনি কি করলেন? তার সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র কিনলেন, আর তরুণার কাছেই রাজগড় নামে আরেকটা নতুন দুর্গ বানালেন। আর এই রাজগড়ই পরের ২৬ বছর ধরে মারাঠা সাম্রাজ্যের রাজধানী হয়েছিল। ভাবা যায়, মানে তরুণার ওই গুপ্তধনই আক্ষরিক অর্থে স্বরাজ্যের ভিতটা তৈরি করে দিয়েছিল। কিন্তু দুর্গ জয় করলেই তো সব হয় না, সেই বিজয়কে রক্ষা করাটা আরও বেশি কঠিন। বিজাপুরে সুলতান যখন এই খবরটা পেলেন, তখন শিবাজি তলোয়ারের বদলে কূটনীতির আশ্রয় নিলেন। এটাও একটা দারুণ চাল ছিল। তিনি খুব চালাকির সাথে সুলতানকে একটা চিঠি আর কিছু উপহার পাঠালেন। চিঠিতে কি লিখলেন? লিখলেন যে দুর্গের অবস্থা খুব খারাপ ছিল, তাই তিনি শুধু সেটা ঠিক করার দায়িত্ব নিয়েছেন। আর তিনি তো সুলতানের অনুগতই আছেন। এই একটা চাল দিয়ে তিনি পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার অনেকটা মূল্যবান সময় পেয়ে গেলেন। এই টেবিলটা দেখলে আরও পরিষ্কার হয়ে যায় যে কেন তরুণা শিবাজির প্রথম পদক্ষেপের জন্য এত পারফেক্ট একটা পছন্দ ছিল। একবার ভাবুন, সহ্যাদ্রির সবচেয়ে উঁচু চূড়া, আর দুপাশে এমন দুর্ভেদ্য শৈলশিরা যে প্রাকৃতিকভাবেই সুরক্ষিত। এটা শুধু একটা দুর্গ ছিল না, এটা ছিল মারাঠা স্বরাজ্যের প্রথম মশাল, প্রথম আলোর শিখা।
মজার ব্যাপার কি জানেন, শিবাজির এই উত্থানকে তার শত্রুরা প্রথমে পাত্তাই দেয়নি। এমনকি মুঘল সম্রাট আওরঙ্গজেবও তাকে ব্যঙ্গ করে পার্বত্য মুশিক বা পাহাড়ি ইঁদুর বলতেন। তারা স্বপ্নেও ভাবেননি যে এই ইঁদুরই একদিন তাদের বিশাল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে। আর এখানেই গল্পের শেষটা সবচেয়ে অসাধারণ। যে তোরণাকে তারা একটা সামান্য গর্ত বলে উড়িয়ে দিয়েছিল, সেই গর্ত থেকেই একদিন বেরিয়ে এসেছিল সেই শক্তি যা মুঘলদের জন্য সাক্ষাৎ যমদূতে পরিণত হয়েছিল। তোরণা বিজয় আসলে ছিল সেই আগ্নেয়গিরির প্রথম বিস্ফোরণ, যার লাভা গোটা ভারতবর্ষের ইতিহাসকেই বদলে দিয়েছিল।